Hello everyone, good morning. Welcome to TWS Academy. This is Arabul Rahman, your GK GS teacher. General Awareness এবং GK এর আজ 4 নম্বর পর্ব। ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দিয়ে আমি প্রতিদিন তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করাচ্ছি। আজকের ক্লাসটাও তেমনই খুবই দুর্দান্ত কিছু প্রশ্ন উত্তর দিয়ে সাজিয়েছি। আজকের ক্লাসটি অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখবে আর একটু শেয়ার করে দেবে সকলে ক্লাসটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ফ্রি লাইভ ক্লাস আমাদের দেখতে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো। দ্য ওয়ে অফ সলিউশন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, সেখানেও যুক্ত হয়ে যাবে সকলে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম আইনমন্ত্রী পদে কে ছিলেন? এটার উত্তর সকলে একটু করে ফেলো। আইনমন্ত্রী কে ছিলেন প্রথম আমাদের ভারতের? বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বলদেব সিং এবং অমৃতা কৌর। রাইট অ্যান্সার ইজ অপশন এ, সর্দার ডক্টর বি আর আম্বেদকর, তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আমাদের ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। বলদেব সিং হচ্ছেন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা ডিফেন্স মিনিস্ট্রি মন্ত্রী পদে ছিলেন। আর অমৃতা কৌর সম্পর্কে প্রথম যে তথ্যটি তোমরা জানবে সেটি হচ্ছে তিনি প্রথম মহিলা যিনি কোনো মন্ত্রী পরিষদে সদস্য হয়েছিলেন, তিনি প্রথম ভারতের মহিলা মন্ত্রী ছিলেন। সো অমৃতা কৌর ইনি প্রথম আমাদের ভারতের মহিলা মন্ত্রী এবং ইনি প্রথম স্বাস্থ্যমন্ত্রী। প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ভারতের ছিলেন? রাজকুমারী অমৃত কৌর। পরের প্রশ্ন, পঞ্চমহল কোথায় অবস্থিত? পঞ্চমহলটা কোথায় অবস্থিত ডিয়ার স্টুডেন্টস? পঞ্চমহল হচ্ছে একটা প্রাসাদ। এই প্রাসাদটা বা এই মহলটা অবস্থিত হচ্ছে ফতেপুর সিকরি। আচ্ছা, এই মহলটার নির্মাতা কে ছিল একটু জেনে রাখো। পঞ্চমহলটা নির্মাণ করেছিলেন বা পঞ্চমহল নির্মিত হয়েছিল আকবরের শাসনকালে। ওকে, ফতেপুর সিকরি আমরা জানি এটা আকবরের রাজধানী ছিল। আকবর এখানে তার রাজধানী স্থানান্তর করেছিলেন, যেটা উত্তরপ্রদেশে বর্তমানে অবস্থিত। এছাড়া আকবরের কিছু আমরা যদি স্থাপত্য কর্ম দেখি, আকবরের কিছু স্থাপত্যের কর্মের মাধ্যমে তিনি বিভিন্ন স্থাপত্য কর্ম তৈরি করেছিলেন, যার মধ্যে এলাহাবাদ দুর্গ খুবই ইম্পর্টেন্ট। এলাহাবাদ দুর্গ তিনি নির্মাণ করেছিলেন। আর কি করেছিলেন তিনি? এই আকবর তিনি কিন্তু প্রথম নির্মাণ করেছিলেন বুলন্দ দরওয়াজা, খুবই ইম্পর্টেন্ট, বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজার নির্মাতা ছিলেন। তাছাড়া তিনি আর কি নির্মাণ করেছিলেন? আকবরের নির্মাণ কার্যের মধ্যে তিনি আরো নির্মাণ করেছিলেন হারুন মিনার। হারুন মিনারের নির্মাতা ছিলেন। ওকে, ইত্যাদি কিন্তু তার নির্মিত কিছু স্থাপত্য কীর্তি ছিল। নেক্সট প্রশ্ন, প্রাণীর আচরণের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? প্রাণীর আচরণ সংক্রান্ত বৈজ্ঞানিক অধ্যয়নকে আমরা কি বলে থাকি? ইথোলজি, বায়োলজি, পেডোলজি, এমব্রায়োলজি। রাইট অ্যান্সার ইজ ইথোলজি বলা হয় প্রাণীর আচরণ সংক্রান্ত অধ্যয়নকে। বায়োলজি কাকে বলা হয়? জীব বিজ্ঞানকে বলা হয় বায়োলজি। জীব বিজ্ঞানকে বায়োলজি বলা হয়। পেডোলজি মৃত্তিকা বিজ্ঞানকে বলা হয়, মৃত্তিকা বিদ্যাকে বলা হয়ে থাকে পেডোলজি। এগুলো জেনে রাখবে, পেডোলজিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমব্রায়োলজি ভ্রূণ সংক্রান্ত বিদ্যাকে, ভ্রূণ বিদ্যাকে বলা হয়ে থাকে এমব্রায়োলজি। নিচের নদীগুলির মধ্যে কোন নদী শুধুমাত্র ভারতে প্রবাহিত হয়েছে? কোন নদীটা ভারতের মধ্যেই প্রবাহিত হয়েছে, অন্য দেশে যায়নি? গঙ্গা, তিস্তা, আত্রাই এবং দামোদর। এখানে আমাদের পশ্চিমবঙ্গের নদ নদী দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, গঙ্গা নদী এটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের নাম হচ্ছে পদ্মা। এটা আমাদের উত্তরাখণ্ড থেকে উৎস লাভ করে বাংলাদেশে কিন্তু
চলে গেছে। সো এটা কিন্তু অ্যান্সার হবে না, গঙ্গা নদীটা বাংলাদেশে গেছে। তিস্তা নদীটা আমরা একটু দেখব, তিস্তা নদী সিকিমে উৎস লাভ করেছে, অর্থাৎ এটা সিকিমেও প্রবাহিত হয়েছে এবং তাছাড়া এটা বাংলাদেশেও প্রবাহিত হয়েছে, বাংলাদেশে গিয়ে এটা যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তো তিস্তাটাও এখানে উত্তর হবে না। নেক্সট হচ্ছে আত্রাই নদী। আত্রাই নদী বা আত্রেই নদী, এটা হচ্ছে বাংলাদেশে কিন্তু গেছে। বাংলাদেশে একটা নদী আছে বোরাল নামক নদী, বোরাল নদী, সেই বোরাল নদীর উপনদী, এটা উপনদী। এই নদীটা বাংলাদেশে গিয়ে এই নদীটার সঙ্গে মিলিত হয়েছে, বাংলাদেশে গিয়ে মিলিত হয়েছে। এখানে আমরা যদি দেখি শুধুমাত্র দামোদর নদী, দামোদর নদীর উৎস কোথায়? দামোদর নদীর আমরা উৎস যদি দেখি, উৎস হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের খামারপোত পাহাড় থেকে, ঝাড়খণ্ডের খামারপোত পাহাড় থেকে। আর মোহনা কোথায়? এটার মোহনা হচ্ছে, এটার মোহনা কোথায়? এটার মোহনা ভাগীরথী হুগলি, যেটা আমাদের ভারতের মধ্যে। সো এটা কিন্তু ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে, হুগলি নদী। এর টোটাল লেন্থ হচ্ছে 541 মিটার, সরি কিমি, 541 কিমি দৈর্ঘ্য হচ্ছে দামোদর নদীটার। তো রাইট অ্যান্সার ইজ অপশন ডি, দামোদর নদীটা শুধুমাত্র কিন্তু ভারতে প্রবাহিত হয়েছে। 21তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানে কোন ভাষা যোগ করা হয়েছে? 21তম সংবিধান সংশোধনী, এই সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানে কোন ভাষাটি যোগ করা হয়েছে? আচ্ছা, মূল সংবিধানে, ভারতের মূল সংবিধানের 8ম তফসিলে, মূল সংবিধানে 14টি ভাষা ছিল, 8ম তফসিলে 14টি ভাষা ছিল। সেই ভাষাগুলো পরবর্তী সময়ে বেড়ে বেড়ে বর্তমানে 22টি হয়েছে, বর্তমানে হয়েছে 22টি। তার মধ্যে প্রথম যে ভাষাটিকে যোগ করা হয়েছিল সেটা হচ্ছে সিন্ধি ভাষা। সিন্ধি ভাষাটাকে অ্যাড করা হয়েছিল কবে? 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সালটা হচ্ছে 1967, 1967 সালে এটাকে যুক্ত করা হয়েছিল 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরবর্তী সময়ে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি তিনটেকে একসাথে যোগ করা হয়, কোঙ্কনি, নেপালি ও আরেকটা হচ্ছে মণিপুরি, মণিপুরি, এই ভাষাগুলোকে পরবর্তীতে অ্যাড করা হয়েছিল। এবং কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি 16, 17 এবং 18 নম্বর ভাষা ছিল এগুলি। এগুলোকে অ্যাড করা হয়েছিল কবে? এগুলোকে অ্যাড করা হয়েছিল 71তম সংশোধনীর মাধ্যমে, যেটা 1992-তে হয়েছিল। লেটেস্ট, সব থেকে লেটেস্ট যে ভাষাগুলোকে অ্যাড করা হয় তার মধ্যে বোড়ো, ডোগরি, সাঁওতালি এবং মৈথিলি ভাষাগুলো ছিল 2003 সালে। 92তম যে সংবিধান সংশোধনী ছিল তার মাধ্যমে 2003 সালে এই ভাষাগুলোকে অ্যাড করা হয়েছিল। কোন কোন ভাষা? বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ভাষাকে অ্যাড করা হয়। এক ফার্মি সমান ড্যাশ মিটার, এক ফার্মি সমান কত মিটার? ফার্মি সাধারণত ছোট ছোট পরমাণুগুলো পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে দৈর্ঘ্য বা ওই যে লেন্থ পরিমাপ করার একক ফার্মি। তো এক ফার্মি ইকুয়াল কত মিটার? এটা হচ্ছে খুবই ক্ষুদ্র প্রকৃতির একটা একক ফার্মি। এক ফার্মি ইকুয়াল হচ্ছে 10⁻⁻15, অর্থাৎ 10⁻⁻15 মিটার। স্বাধীন ভারতে প্রথম আইন কমিশন কবে গঠিত হয়েছিল? স্বাধীন ভারতে প্রথম আইন কমিশন কবে গঠিত হয়? যারা ক্লাসটি দেখছো সকলে একটা করে লাইক করে দাও। ক্লাসে প্রতিদিন ক্লাস পেতে চাইলে সকলকে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে বেশি বেশি করে। স্বাধীন ভারতে প্রথম ভাষা আইন কমিশন গঠিত হয়েছিল 1955, 1955-তে। ভারতে প্রাচীনতম জাহাজ নির্মাণ কারখানা শিপ ইয়ার্ড লিমিটেড, শিপ ইয়ার্ড বা জাহাজ নির্মাণ কারখানা কোথায় স্থাপিত হয়? কোচি, কলকাতা, কান্ডালা এবং বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম। চলো উত্তরটা কি হবে? ভারতের প্রাচীনতম জাহাজ নির্মাণ কারখানা, অনেকে কলকাতা অ্যান্সার করবে, কলকাতা করলে একদমই ভুল হবে। কলকাতা প্রাচীনতম জাহাজ নির্মাণ কারখানা নয়, এটা প্রাচীনতম বন্দর। এটা হচ্ছে প্রাচীনতম
বন্দর, বন্দর আলাদা, আর হচ্ছে জাহাজ নির্মাণ কারখানা দুটো আলাদা। ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? সেটা হচ্ছে কলকাতা বন্দর, যেটা 1870 সালে স্থাপিত হয়। এবং এই বন্দরটা হচ্ছে একটা নদী বন্দর। এছাড়া দেখো, প্রথম জাহাজ নির্মাণ কারখানা কোনটি ভারতের? সেটা হচ্ছে বিশাখাপত্তনমে অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। হিন্দুস্তান শিপইয়ার্ড। হিন্দুস্তান শিপইয়ার্ড হচ্ছে প্রথম শিপইয়ার্ড। এটা স্থাপিত হয়েছিল 1941 স্থাপিত হয়েছিল এটা। আচ্ছা, বিশাখাপত্তনমটা কোথায়? এটা অন্ধ্রপ্রদেশে। এটাও একটু জেনে রাখো, অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিশাখাপত্তনম। এটা কিন্তু একটা বন্দরও বটে। হ্যাঁ, এছাড়া আরো একটা তথ্য তোমাদের বলে রাখি, এখানে তোমরা কোচিন নামটা দেখতে পাচ্ছ, কোচি। এই কোচিতে কোচিন শিপইয়ার্ড লিমিটেড আমাদের ভারতের বৃহত্তম শিপইয়ার্ড। বৃহত্তম শিপইয়ার্ড কোনটি? সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, যেটা কেরালাতে অবস্থিত। নিম্নের কোন হরমোনটি ডিম্বাশয় থেকে নির্গত হয় না? না বাচক একটা প্রশ্ন, না কথাটা ভালো করে দেখো। ডিম্বাশয় কাদের দেহে থাকে? মহিলাদের দেহে থাকে ডিম্বাশয়। এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি। পুরুষদের থাকে শুক্রাশয়, মহিলাদের ডিম্বাশয়। এখানে কোন হরমোনটি ডিম্বাশয় থেকে নির্গত হয় না বলা হচ্ছে? ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন, রিল্যাক্সাইন এবং টেস্টোস্টেরন। অবভিয়াসলি অ্যান্সার হবে টেস্টোস্টেরন। এটা নিঃসৃত হয় না ডিম্বাশয় থেকে, এটা শুক্রাশয় থেকে নিঃসৃত হয়। শুক্রাশয় থেকে নিঃসৃত হয় এটা। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। চলো, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার কি হবে? ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? বিশ্ব ব্যাংক 1944 সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, বিশ্ব ব্যাংক বলতে আরো একটা সংস্থার নাম আমার মনে পড়ে গেল, যেটা হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। প্রচুরবার প্রশ্ন আসে, IMF এর সদর দপ্তর কোথায়? এটারও সদর দপ্তর যেখানে অবস্থিত, বিশ্ব ব্যাংকেরও সেখানে। এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? রাইট অ্যান্সার কি হবে বলো তো? প্রতিষ্ঠা হয়েছিল এটাও 1944-এ। কবে প্রতিষ্ঠিত হয় IMF? 1944-এ। এর সদর দপ্তরও কিন্তু ওয়াশিংটন। তো মনে রাখবে, একটা মনে রাখলেই কিন্তু অপরটা মনে চলে আসবে তোমার। IMF যে বছরে প্রতিষ্ঠিত হয় সেই বছর বিশ্ব ব্যাংক, এবং দুটোর সদর দপ্তরও কিন্তু একই স্থানে অবস্থিত। আজকের হোমওয়ার্ক, কোন সরীসৃপের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে? 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কোন সরীসৃপের আছে? আমরা সাধারণত জানি সরীসৃপের 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে। সরীসৃপ বা যারা উভচর হয় তাদের 3 প্রকোষ্ঠ থাকে। এখানে একটা সরীসৃপের 4 প্রকোষ্ঠ আছে, সেটা কোনটি? কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে দেবে। হ্যালির ধূমকেতু প্রায় কত বছর অন্তর একবার দেখা যায়? কত বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায়? বলো। হ্যালির ধূমকেতুটা দেখা যায় 76 বছর অন্তর। আচ্ছা, হ্যালির ধূমকেতুটা সর্বশেষ দেখা গেছিল কবে? সর্বশেষ দেখা যায় কবে? সেটা হচ্ছে 1986 সালে সর্বশেষ বারের মতো হ্যালির ধূমকেতুটাকে দেখা গেছিল। এবং পরবর্তীতে আবার দেখা যাবে কবে? আবার দেখা যাবে কবে? বলা হচ্ছে 2061 সাল নাগাদ আবার হ্যালির ধূমকেতুটাকে দেখা যেতে পারে।
বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সার যুদ্ধ বলো, বক্সার যুদ্ধটা কবে কাদের মধ্যে হয়েছিল বলো তো? বক্সার যুদ্ধটা হয়েছিল মুঘল শাসকদের পক্ষ থেকে দ্বিতীয় শাহ আলম, তারপরে আমাদের বাংলা থেকে মীর কাসিম এবং অযোধ্যা থেকে সুজাউদ্দৌলা। এই তিনজনের মিলিত বাহিনী, এই তিনজন মিলে এক পক্ষে ছিলেন, অপর পক্ষে ছিলেন ইংরেজ। এদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। ওকে, তো এই যুদ্ধটা কবে হয়েছিল? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, যখন বক্সার যুদ্ধ হয় তখন মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম মুঘল সম্রাট ছিলেন তৎকালীন সময়ে, এবং এই সময় অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা। এই তিনজনের মিলিত বাহিনী এবং ইংরেজদের মধ্যে এটা হয়। তবু এই তিনজন মিলে কিন্তু ইংরেজদের বিপক্ষে জিততে পারেনি, এই যুদ্ধটা কিন্তু তারা হেরে গেছিল। এবং এই যুদ্ধটা হয়েছিল কবে? 1764 সালে এই যুদ্ধটা হয়েছিল। বক্সার যুদ্ধ হয় 1764-তে বক্সার প্রান্তরে এটা হয়েছিল। মৌসুমী শব্দটি একটি ড্যাশ শব্দ। মৌসুমী শব্দটি একটি কি জাতীয় শব্দ? বলা হচ্ছে মৌসুমী শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ। এটা একটা আরবি শব্দ। ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয় বা মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় ভারতকে, আমরা জানি। এই মৌসুমী শব্দটা কিন্তু একটা আরবি শব্দ। এই শব্দটার অর্থ কি? এর অর্থ কি মৌসুমী শব্দের? ঋতু। এই শব্দের অর্থ হচ্ছে মনসুন বা সিজন বা ঋতু, এই শব্দের অর্থ। এক নটিক্যাল মাইল কত কিলোমিটারের সমান? নটিক্যাল মাইল এটা সাধারণত নৌপথ, যারা জাহাজ চালিয়ে থাকেন বা যারা জাহাজের নাবিক হয়ে থাকেন তারা ব্যবহার করে থাকেন সাধারণত এই নটিক্যাল মাইল এককটা। এটা দৈর্ঘ্য নির্ণয় করতেই ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত আকাশপথ বা নৌপথ, জলপথ, সেই দিকে কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করতে এটার ব্যবহার করা হয়। এক নটিক্যাল মাইল ইকুয়াল কত কিলোমিটার? রাইট অ্যান্সার ইজ 1.852 কিলোমিটার। 1.852 কিলোমিটার হচ্ছে নটিক্যাল মাইল। এটা থেকে প্রশ্ন আসে, নটিক্যাল মাইল এককটা কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? জলপথের দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয়। নেক্সট, সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সৈয়দ বংশ, এই বংশটা হচ্ছে একটা সুলতানি যুগে শাসন করা বংশ ছিল। 1414 সালে সৈয়দ বংশ প্রতিষ্ঠিত হয় এবং লোদি বংশের আগে পর্যন্ত 1451 সাল পর্যন্ত এই বংশটা দিল্লিতে শাসন করেছিল। এই বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খাঁ হচ্ছে প্রতিষ্ঠাতা সৈয়দ বংশের, মনে রাখবে এটা। এবং এই বংশের শ্রেষ্ঠ সম্রাট যিনি ছিলেন তিনি হচ্ছেন মুবারক শাহ, ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। গোর্গাবুরু শৃঙ্গ কোন পাহাড়ের অন্তর্গত? গোর্গাবুরু শৃঙ্গটা কোন পাহাড়ের অন্তর্গত? গোর্গাবুরুটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম শৃঙ্গ, উচ্চতম পাহাড়। ওকে, সো এই পাহাড় বা এই শৃঙ্গটার উচ্চতা কতটা? 677 মিটার, 677 মিটার উচ্চতা বিশিষ্ট গোর্গাবুরু। এটা আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কোথায় অবস্থিত? গোর্গাবুরুটা এটা পুরুলিয়াতে অবস্থিত। এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত আছে।
এবং গোর্গাবরুতা একটা পাহাড়ের অংশ। কোন পাহাড়ের অংশ? এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের অংশ। কোন পাহাড়? অযোধ্যা পাহাড়ের অংশ। শুশুনিয়া পাহাড়, এটা বাঁকুড়াতে অবস্থিত এবং বীরভূমে মনে রাখবে মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। শুশুনিয়া, বাঁকুড়া এবং মামা ভাগ্নেটা হচ্ছে বীরভূমে অবস্থিত। ওকে, আর পরেশনাথটা তোমরা জানো ছোটনাগপুর মালভূমি অঞ্চল। নেক্সট, টিডব্লিউএস একাডেমিতে বিজ্ঞান কমপ্লিট জেনারেল সায়েন্সের তোমাদের একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। টপিক ভিত্তিক যারা বিজ্ঞানের জন্য প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এই ব্যাচটা আছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে সেরা এমসিকিউস প্লাস থিওরি, পুরো একদম বেসিক থিওরি থেকে তোমাদের ক্লাস করানো হবে। অবশ্যই তোমরা এখানে যুক্ত হবে। বিজ্ঞান কমপ্লিট জেনারেল সায়েন্স তোমাদের কমপ্লিট করানো হবে। টপিক ভিত্তিক ক্লাস থাকছে, সোম থেকে শুক্র প্রতিদিন ক্লাস পাচ্ছ তোমরা। অবভিয়াসলি তোমরা এই ক্লাসটাতে যুক্ত হলে তোমাদের বিজ্ঞানের সমস্ত জিজ্ঞাসা বা বিজ্ঞান সংক্রান্ত সমস্ত প্রশ্নোত্তর অবভিয়াসলি ক্লিয়ার তোমাদের হয়ে যাবে আশা করা যায়। ওকে, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে। আর বর্তমানে আমাদের টিডব্লিউএস একাডেমিতে এই সমস্ত ব্যাচগুলো চলছে। ফাউন্ডেশন 3.0 কম্বো ব্যাচ, ডব্লিউবিপি কেপি পিএসসি ব্যাচ, এবং আর আছে এখানে ডব্লিউবিপি কেপির অল পিওয়াইকিউজ এর সমাধান ব্যাচ। তাছাড়া এসএসসি, রেলওয়ে এবং ফাউন্ডেশন 2.0 ব্যাচ। স্পেশাল অফার চলছে বর্তমানে টিডব্লিউএস একাডেমিতে। অবভিয়াসলি তোমরা এখন যুক্ত হলে অনেকটা কিন্তু সেভ করতে পারবে, অনেকটা পয়সা তোমাদের সেভ হবে। তো এটাতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই টিডব্লিউএস একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভর্তি হয়ে যাবে। পরের প্রশ্ন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, হাইড্রোজেন, মিথেন। অনেকে এখানে আছে ডিয়ার স্টুডেন্টস, অনেক স্টুডেন্ট এখানে জলীয় বাষ্প অ্যান্সার করবে, কিন্তু ভুল হবে। জলীয় বাষ্প অ্যান্সার করলে একদমই ভুল হবে। এটার অ্যান্সার হবে হাইড্রোজেন, কিন্তু একটি গ্রিন হাউস গ্যাস নয়। এটা কোনো গ্রিন হাউস গ্যাস নয়। সেবি এর প্রথম মহিলা চেয়ারম্যান হলেন কে? সেবির প্রথম মহিলা চেয়ারম্যান কে? আচ্ছা, সেবিটার পুরো কথা কি? সেবিটা হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আমাদের ভারতে যে শেয়ার মার্কেট বা আর্থিক বিনিয়োগ বিষয় ইত্যাদিকে কন্ট্রোল করে থাকে এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। সেবিটা আমরা যদি দেখি এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে, একটু বলে ফেলো। সেবি প্রতিষ্ঠা হয়েছিল কবে যদি বলা হয়। আর একটা প্রশ্ন হয়ে থাকে, সেবি গঠিত হয়েছিল কবে, সদর দপ্তর কোথায়, ইত্যাদি প্রশ্ন তোমরা পাবে। সেবি প্রতিষ্ঠা হয়েছিল কবে? সেবি প্রতিষ্ঠা হয় 1988, 1988-তে সেবি প্রতিষ্ঠিত হয়। সেবিকে বিধিবদ্ধ বা সেবিকে আইনি ক্ষমতা প্রদান করা হয়েছিল বা সেবিকে গঠন করা হয়েছিল কবে? এটা কিন্তু আলাদা অন্য বছরে। সেটা কবে? এটা হচ্ছে 1992 সালে সেবিকে কিন্তু আইনি ক্ষমতা দেওয়া হয়েছিল। এছাড়া এই সেবির সদর দপ্তর কোথায়? মুম্বাই, মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে। ওকে, চলো সেবি সম্পর্কে এবার আরেকটা তথ্য হচ্ছে কি, সেবির প্রথম মহিলা চেয়ারম্যান কে? মাধবী পুরী বুচ হচ্ছে সেবির প্রথম মহিলা চেয়ারম্যান। এবং মাধবী পুরী বুচ ইনিই কিন্তু বর্তমান এই পদে আছেন। সেবির যদি বলা হয় বর্তমান চেয়ারম্যান কে, সেটাও কিন্তু একই উত্তর হবে। মাধবী পুরী বুচ হচ্ছে সেবির বর্তমান এবং প্রথম মহিলা চেয়ারম্যান। কালনাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কালনাই ড্যামটা কোন নদীর উপর অবস্থিত আছে? কালনাই ড্যামটা হচ্ছে ভারতের প্রাচীনতম বাঁধ। এই বাঁধটা অবস্থিত আছে কোথায়? কাবেরী নদীর উপরে। রাজ্য কোনটা? রাজ্য হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে এটা অবস্থিত আছে। আচ্ছা, কালনাই ড্যামটা মনে রাখবে, এই ড্যামটা নির্মাণ করেছিল চোল রাজবংশরা। কারা নির্মাণ করে? চোল রাজা কারিকল। কে নির্মাণ করেছিলেন? চোল রাজা কারিকল। ইনি একজন চোল রাজা ছিলেন, নির্মাণ করেন, তার সময় নির্মিত হয়েছিল। এবং এই কালনাই ড্যামটার আরো একটা কিন্তু অপর নাম আছে। কি নাম আছে বলতো? কালনাই ড্যামটার অপর নাম আছে,
কালনাই ড্যামের অপর নাম হচ্ছে গ্র্যান্ড গ্র্যান্ড আনিকাট। গ্র্যান্ড আনিকাট বাঁধ নামেও কিন্তু এটা পরিচিত। বরদৈল সত্যাগ্রহের নায়ক কে? বরদৈল সত্যাগ্রহ এর নায়ক কে ছিলেন? রাইট অ্যান্সার ইজ অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন বরদৈল সত্যাগ্রহের নায়ক। আচ্ছা, বরদৈল সত্যাগ্রহটা এটা একটা কৃষক সত্যাগ্রহ। কৃষক সত্যাগ্রহ মনে রাখবে। কৃষকদের উপরে অতিরিক্ত কর চাপিয়ে দেওয়ার কারণে বা অনিয়ন্ত্রিত কর ব্যবস্থার কারণে কিন্তু এই বিদ্রোহটা বা এই সত্যাগ্রহটা সংগঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? গুজরাটের বরদৈল অঞ্চলে হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা শুরু হয় কবে? বরদৈল সত্যাগ্রহটা শুরু হয়েছিল 1928 সালে। ওকে, কবে শুরু হয় বরদৈল সত্যাগ্রহ ডিয়ার স্টুডেন্টস? 1928-এ। পরের প্রশ্ন হচ্ছে অমিতাভ ঘোষ কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য জগতে দেওয়া সর্বোচ্চ পুরস্কার, আমরা জানি। এই জ্ঞানপীঠ পুরস্কারটার প্রাপক ছিলেন অমিতাভ ঘোষ একজন। তো এই অমিতাভ ঘোষ জ্ঞানপীঠ পুরস্কার কবে পেয়েছিলেন? আচ্ছা, এত নাম থাকতে কেন অমিতাভ ঘোষের নামটা এখানে দেওয়া হলো? কারণ অমিতাভ ঘোষ ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যে, প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি ইংরাজি সাহিত্যে এই পুরস্কার পায়। প্রথম যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ, তিনি একজন মালায়ালাম লেখক ছিলেন। তারপরে আমরা যদি বলি প্রথম বাঙালি হিসাবে কে পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি হিসাবে পেয়েছিলেন এই পুরস্কারটি। আর প্রথম ইংরেজিতে যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন অমিতাভ ঘোষ। 2018 সালে তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন, জ্ঞানপীঠ পুরস্কার, এবং এটা ছিল 54তম জ্ঞানপীঠ পুরস্কার। এই বছরে 2023 সালে তোমার 58তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হলো। 58তম জ্ঞানপীঠ পুরস্কারের দুইজন প্রাপক, একটা হচ্ছে পণ্ডিত রামাভদ্রাচার্য এবং কবি গুলজার, উর্দু ক্ষেত্র থেকে তিনি পেয়েছিলেন, কবি গুলজার। আচ্ছা, অমিতাভ ঘোষ সম্পর্কে আরো একটা জিনিস মনে রাখো, অমিতাভ ঘোষের একটা বিখ্যাত গ্রন্থ আছে দ্য শ্যাডো লাইন। কি? শ্যাডো লাইন। এই শ্যাডো লাইন গ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও কিন্তু পেয়েছিলেন, যেটাও আমাদের ভারত সরকার প্রদান করে থাকে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। এই পুরস্কারটাও অমিতাভ ঘোষ পেয়েছিলেন তার বিখ্যাত শ্যাডো লাইন গ্রন্থের জন্য। ঘনাদা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। এই চরিত্রটির সৃষ্টি করেন কে? ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? ঘনাদা চরিত্রের স্রষ্টা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা কে? রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা কে এর মধ্যে? তিনি হচ্ছেন অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে ভারতের সংবিধানের 165 ধারাতে বলা হয়েছে, 165 ধারাতে এর উল্লেখ আছে। অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন রাজ্যের সর্বোচ্চ আইনি অফিসার এবং অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন কে? নিয়োগ করেন কে? মনে রাখবে, রাজ্যপাল তাদেরকে নিয়োগ করেন। আচ্ছা, অ্যাটর্নি জেনারেলটাকে? অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আমাদের ভারতের সর্বোচ্চ আইনি অফিসার, অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে ভারতের সংবিধানে 76 ধারাতে বলা হয়েছে। এবং এনাকে নিয়োগ করবেন কে? নিয়োগ করেন কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে কি দেখি, রংপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। রংপুর বিদ্রোহে কে নেতৃত্ব দেন? রংপুর বিদ্রোহ এটা একটা কৃষক বিদ্রোহ ছিল, ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত হওয়া একটা কৃষক বিদ্রোহ। এটা বর্তমানে রংপুর, যেটা আমাদের
বাংলাদেশের মধ্যে এসে থাকে, সেই রংপুর অঞ্চলে এই বিদ্রোহটা সংগঠিত হয়। সময়কাল ছিল 1783। ওকে, 1783-তে এই রংপুর বিদ্রোহটা শুরু হয়। এই বিদ্রোহে যিনি নেতৃত্ব দিয়েছিলেন প্রধান, তার নাম হচ্ছে নুরুল উদ্দিন। নুরুল উদ্দিন। প্লিওপড কোন প্রাণীর গমন অঙ্গ? প্লিওপড কোন প্রাণীর গমন অঙ্গ? হাইড্রা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, চিংড়ি। দেখো হাইড্রার গমনাঙ্গের নাম কি বলতো? হাইড্রার গমনাঙ্গের নাম হচ্ছে কোরসিকা। এর গমনাঙ্গের নাম হচ্ছে কোরসিকা। ইউগ্লিনার গমনাঙ্গের নাম হচ্ছে তোমার ফ্লাজেলা। ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনার গমনাঙ্গ। প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম কি? সিলিয়া। এবং এরা সিলিয়ারই গমন করে থাকে। আর চিংড়ির গমনাঙ্গের নাম হচ্ছে প্লিওপড। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। চলো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি এখানেই শেষ করব, আমি এন্ড করব আজকের ক্লাসটি। যারা ক্লাসটিতে শেষ পর্যন্ত দেখলে, আই হোপ ক্লাসটি থেকে অনেক নতুন প্রশ্ন উত্তর তোমরা জানতে পারলে, অনেক কিছু শিখতে পারলে। এবং এই ধরনের ক্লাস প্রতিদিন দেখতে আমাদের TWS একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের TWS একাডেমি অ্যাপটি যদি ডাউনলোড না করে রাখো, অবশ্যই ডাউনলোড করে নেবে। সেখানে কিন্তু তোমরা বিভিন্ন ফিচার্স পেয়ে যাবে, মক টেস্ট দিতে পারবে। অবশ্যই সেটা ডাউনলোড করে রাখো নিজের ফোনে। ভালো থাকবে সকলে, পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন পর্বে। ততক্ষণের জন্য ক্লাসগুলো দেখতে থাকো। অন্যান্য ক্লাসগুলো আমাদের রুটিন অনুযায়ী TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশনে দেখতে থাকো ক্লাসগুলি। ভালো থাকবে, বাই।